অনেক গল্প আছে বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত সংসদ সদস্য তারা ওই পারে গিয়ে ওই যে স্বাধীন দেশের যে সরকারের যে কেন্দ্রবিন্দু ছিল তাজউদ্দিন সাহেবের অফিসে গিয়ে ব্রিফকেসের মধ্যে লুটের টাকা নিয়ে শুয়ে ঘুমাইছে। আমি বলবো যে আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যদি আমাদের লড়তে হয় তাহলে একটাই মূল মন্ত্র, জাতীয় ঐক্য। নিজেকে একসময় জিজ্ঞেস করি যে ভারতীয় আধিপত্যবাদ থেকে এই প্রশ্নটা কেন আমাদের মধ্যে জন্মায়। এই জন্মানোর কারণটা হচ্ছে আমরা এই জন্মানোর সুযোগ করে দিয়েছি। আমরা যদি ভারতীয় আধিপত্যবাদ আছে কি না আছে এটা যদি সুযোগ না দিতাম তাহলে এটা কোনোদিনও এটা আমাদের মনে জন্মাইতো না। এবং এটা দেওয়ার প্রধান কারণ সেটা হলো আমাদের মধ্যে ঐক্যের অভাব। আজকে এখানে যারা আছেন পিছনে আমাদের তরুণ প্রজন্ম, আমি তাদেরকে বলবো যে তোমাদের কিছু কিছু বিষয়ে একমত থাকা উচিত। তার মধ্যে যেটা প্রথম, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং এর বিরোধী যে শক্তি আছে তার বিরুদ্ধে সবসময় এক থাকা। নিজেদের স্বার্থ, দেশ যদি না থাকে তাহলে কিন্তু নিজের স্বার্থ বা নিজের দল, নিজের মঞ্চ কিছুই থাকবে না। 24 মঞ্চতে কেন আমি কথা বলি, এটার প্রধান কারণ হচ্ছে এই মঞ্চটা কিন্তু আসলে তৈরি হয়েছিল নতুন বাংলাদেশ দেওয়ার জন্য। কিন্তু নতুন বাংলাদেশ দেওয়ার যখন আমরা সবাই চেষ্টা করছিলাম তখন আমাদের মধ্যেই, আমাদের তরুণদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ তারা তাদের নিজস্ব পেশা নির্বাচনের জন্য নিজেদের মধ্যে ভাগ হয়ে গেল। আমি বিশ্বাস করি না যে তারা ভাগ হলেও তাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে তার লড়াই সেটা কিন্তু ভাগ হয় নাই। এই আধিপত্যবাদের প্রধান কারণ হচ্ছে নিজের ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে, তাহলে আধিপত্যবাদ জন্ম নেবে না। আর এখানে দেখবেন আপনি যে আমাদের বেশ কিছু রাজনৈতিক নেতাবৃন্দ বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং তারা ভারতকে ভাবছে অনেক, তারা আমাদের সবচেয়ে আপন বন্ধু, এবং অনেকে বলছে যে তারা নাকি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের থেকে বেশি বন্ধুত্ব করবে। তাহলে এখন বুঝেন কি অবস্থা। এইখানে আমি কতগুলি বিষয় তুলে ধরি। আধিপত্যবাদ যে কি পরিমাণ বাংলাদেশকে খেয়ে ফেলছে তার প্রথম একটা উদাহরণ হলো 900 একর জমি ফেনীতে এটা আদানিকে দিয়ে দেওয়া, এবং সেই চুক্তিতে একটা সরকার, আমার আপনার সরকার, আমরা বলি তারা নাকি স্বাধীনতার সপক্ষের মানুষ, তারা কোন যুক্তিতে সেখানে একটা স্বাক্ষর করে যেখানে লেখা আছে এর মধ্যে কোনো রকম বাংলাদেশি মানুষ ঢুকতে পারবে না, এই 900 একরের মধ্যে কোনো শ্রমিক নিতে পারবে না, সমস্ত জিনিসপত্র ভারত থেকে আসবে এবং এর শুধুমাত্র এই জায়গার নিয়ন্ত্রণ থাকবে শুধু ভারতের কাছে। তার মানে কি বাংলাদেশের মধ্যে আরেকটা ভারত। এবং এটা যে মেনে নেয় তার মস্তিষ্ক বা মগজ কতটুকু পচে গেছে এটা আপনারা আন্দাজ করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বিদেশিদেরকে বড় পাত্তা দেই। ভাই, বিদেশিদেরকে পাত্তা দেওয়ার কিছু নাই। আমার দেশের নির্বাচন কেমনে হবে, আমরা কাকে নির্বাচিত করব, আমরা কাকে নিষিদ্ধ করব, কাকে রাখবো, এটা তো ভাই সাধারণ মানুষের সেন্টিমেন্টের ব্যাপার। এটা তাদের অধিকার, তাদের চয়েস। আপনি বলার কে? আপনি বলতে পারেন আমি তো তোমাদেরকে ব্যবসা বাণিজ্য দেই, ভালো কথা। যদি আপনি আমাদের উপরে আপনার এই সিদ্ধান্ত চাপাইতে চান, ভাই আমাদের ওই ব্যবসা দরকার নাই। আমার দেশের 20 কোটি মানুষ, বিশাল একটা মার্কেট, ব্যবসায়ীদের এত চিন্তার কোনো কারণ নাই। আপনারা আমাদের দেশের মানুষের জন্য তৈরি করেন, তারাই আপনার জিনিসপত্র কিনবে। ইন্ডিয়াতে যে আমরা গত 13 মাস যাই নাই চিকিৎসার জন্য, তাই মানুষ মারা গেছে, আমরা তো একটা নতুন পথ খুঁজে পেয়েছি। আমি মনে করি আমাদের দেশের চিকিৎসকরা যথেষ্ট। আমি নিজে দেখেছি এই সোহরাওয়ার্দী হার্ট হসপিটালে, আপনি দেখেন সব বড় বড় বিশেষজ্ঞরা ছোট্ট একটা রুমের মধ্যে তারা দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। যদি বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখে আসেন একবার। আমি কিন্তু অভিভূত তাদের সার্ভিস দেখে, এবং আমি দেখতে পেয়েছি যে তারা চাইলে বাংলাদেশের মানুষকে সেই সময়, বাংলাদেশে সারা বিশ্বের দিকে তাকান, দুটা খুব ছোট ছোট দেশ, একটা হলো সিঙ্গাপুর, একটা হলো ইসরায়েল, তারা কিভাবে সব কিছুর মোকাবেলা করে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন। হ্যাঁ, ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র, এটা কিন্তু সন্দেহ নাই, কিন্তু তাদের স্পিরিটটা দেখেন। তারা সবাই, আমরা কি, আমাদের কি সেই স্পিরিট নাই ভারতের ভিতরে বিরুদ্ধে দাঁড়ানোর? যদি সেই স্পিরিট নাই থাকতো তাহলে তো আমরা 71-এ আমরা বিদ্রোহ করতে পারতাম না। তাহলে 71-এ 9 মাস এই আমরা বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা এই যুদ্ধ করতে পারতো না, তাদের নেতৃত্বে এই যুদ্ধ হতো না। তারা তো ফিল্ডের নেতৃত্ব দিয়েছে, তারা অ্যাকচুয়াল যুদ্ধের নেতৃত্ব দিয়েছে।
রাজনীতিবিদরা যে যাই বলুক না কেন, তারা কি করছে সেই বিতর্কে আমি যেতে চাই না, এটা তারা নিজেরাই ভালো জানে। নিজেরা আয়নার দিকে তাকাইলে নিজেকে প্রশ্ন করে তারা বুঝতে পারে 71 সালে আমি কি করছিলাম, কোথায় ছিলাম। এরকম অনেক গল্প আছে। বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত সংসদ সদস্য তারা ওই পারে গিয়ে ওই যে স্বাধীন দেশের যে সরকারের যে কেন্দ্রবিন্দু ছিল তাজউদ্দিন সাহেবের অফিসে গিয়ে ব্রিফকেসের মধ্যে লুটের টাকা নিয়ে শুয়ে ঘুমাইছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরকম অনেক গল্প আছে এবং এই গল্প একজন সালাউদ্দিন, ক্যাপ্টেন শহীদ সালাউদ্দিন বীর বিক্রম, তার উদ্ধৃতিতে লেখা আছে একটা বইয়ে, যে সে একজন এমপির মাথার নিচ থেকে, সবাই দেখে যে এমপিরা ওই ব্রিফকেস নিয়ে মাথার নিচে ঘুমায়, তো চিন্তা করে কি ব্যাপার, এখানে আসে সবাই আমরা স্বাধীনতার কথা বলতে, কিন্তু এই সমস্ত রাজনীতিবিদরা এরা ব্রিফকেস নিয়ে ঘুমাইতেছে কেন? তো একদিন সে বেশি ঘুমায় গেছে, মাথার নিচ থেকে ব্রিফকেসটা খুলছে, খুলে দেখে কি ভিতরে বহুত টাকা, তো টাকাটা আস্তে করে সরাই নিছে, নেওয়ার পরে আবার ব্রিফকেসে রাখাই দিছে। সে তো ঘুম থেকে উঠে তার ব্রিফকেস খুঁজে পায় না। অনেক চেঁচামেচির পরে ওই সালাউদ্দিন সাহেব বলছে, কি খুঁজেন আপনি? বলে আমার ব্রিফকেস, ওটার মধ্যে অনেক জরুরি কাগজ ছিল। তাই নাকি? বলে কোথায় এটা? ওই দেখেন ওখানে পড়ে আছে। ওই টাকা নিয়ে যায় তাজউদ্দিন সাহেবকে দিছে যে এটা স্বাধীনতা যুদ্ধের ফান্ডে জমা দেন। এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, এরাই ছিল আসল মুক্তিযোদ্ধা, যারা জীবন বাজি রেখে সিনে আর বেঁচে থাকতে পারেন। উনি কামালপুর যুদ্ধে শহীদ হয়ে বীর বিক্রম। কিন্তু দেখেন তিনি ওইখানে ছিলেন অসুস্থ হয়ে অল্প কয়েকদিনের জন্য, এর মধ্যে কিন্তু উনি বের করে ফেলেছেন রাজনীতিবিদরা কি করছিল। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যদি আধিপত্যবাদ রুখতে হয়, তার একটা একটা কৌশল গ্রহণ করতে হবে। সে কৌশল কি? সেটা হবে বলে সামরিক গাঠবন্ধন, বাংলায় বললাম মিলিটারি অ্যালায়েন্স। আপনি যদি মনে করেন যে আপনার কিছু কমতি আছে, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে তার সঙ্গে চুক্তি করেন যে আপনার বন্ধু সাময়িক সময়ের জন্য আপনি যাকে আমরা আমাদের আশেপাশে যারা বন্ধু রাষ্ট্র আছে তাদের সাথে আমরা সেই গাঠবন্ধন করতে পারি, আমরা চায়নার সাথে করতে পারি, আমরা পাকিস্তানের সাথে করতে পারি, কারণ আমাদের নিরাপত্তা প্রয়োজন, আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার। আমরা এক দেশ হিসাবে আমরা এক একজনের সাথে একটা কৌশল নিব, এটাই আমাদের কাজ। চায়নার সঙ্গে আমরা টেকনোলজিক্যাল স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারি, আমরা মিলিটারি পার্টনার হতে পারি, আমরা ডেভেলপমেন্ট পার্টনার হতে পারি, কারণ তার থেকে বেশি আমাদেরকে কেউ হেল্প করবে না। আমরা বাণিজ্যের জন্য যে কোনো কারোর সাথে আমাদের সম্পর্ক, আমাদের কৌশল ঠিক করতে পারি। সুতরাং ভারতীয় আধিপত্যবাদ রুখার জন্য ভারত আপনার বন্ধু হইতে পারে না। যে বন্ধু হয় সেইভাবে আপনার জায়গা লিখে নিতে পারে না। এটা অনেকটা সাদা কাগজে লিখে নেওয়ার মতো অবস্থা। তা আমাদের দেশের এত বড় শিক্ষিত নেতা-নেত্রী, তারা নাকি 8টা-9টা নাকি ডক্টরেট ডিগ্রি আছে। ভাই, আমি তো একটা স্বাভাবিক জ্ঞান আমি তো বুঝি, আমি কোনোভাবেই স্বীকার করতে পারি না। বাংলাদেশে এই আধিপত্য বিরুদ্ধে দুইটা শক্তি ইন্ডিয়া ভয় পায়। তার একটা হলো সেনাবাহিনী, যাদেরকে ধ্বংস করার সে চেষ্টা করছে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে, এবং আমি সাক্ষাৎ দেখেছি যে বিডিআরের ভিতরে যেন অফিসারদেরকে উদ্ধার করা না যায় সেই জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। তারা সব কিছু নিয়োগ করছে। এই সমস্ত দালালদের খুঁজে বের করতে হবে যারা আমার দেশের মানুষে আমার অফিসারকে উদ্ধার করতে বাধা দিয়েছে। তারাই হলো আসল ক্রিমিনাল। শত্রু কখনো আপনার ভিতরে এসে এই সমস্ত অপকর্ম করতে পারে না যদি আপনি তাকে সাহায্য না করেন। ভাই, ঘরের ভিতরে যে থাকে, আপনার ঘরে চুরি হইলে আপনি যদি জানলা খুলে রাখেন, দরজা খুলে রাখেন, একটা খন্দুক করে রাখেন, তাহলে চোর তো ভিতরে আসবেই। তো আপনি হবেন সেই লোক যে প্রত্যেকটা দরজা জানলা আমরা পাহারা দিব। শুধু সেনাবাহিনী না, আমরা আপনাদেরকে নিয়ে পাহারা দিতে চাই। আপনাদের মধ্যে এখানে অনেকে আছেন এই তরুণ প্রজন্মের, আপনারা হয়তো চাকরি করতে পারেন, কিন্তু আপনাদের একটা বিশ্বাস থাকা উচিত। সেই বিশ্বাস কি? যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভিতরে আমরা কারো হস্তক্ষেপ মানি না। সে যেই হোক, সে ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, যেই হোক, আমরা মানি না। সুতরাং এই বিশ্বাসটাকে ঠিক আরেকটা শক্তিকে ভারত ভয় পায়, সেটা হলো ইসলামী শক্তি। কারণ এই ইসলামে যারা দল করেন বা যারা ইসলামে বিশ্বাস করেন, তাদের কিন্তু ইমানি শক্তি অনেক অনেক শক্ত, এবং তারা আল্লাহর চিন্তায় নিজেকে কখনো অন্যের কাছে সঁপে দিবে না। সুতরাং এই দুটা বিষয়কে ভারত সবসময় আমাদেরকে আপনাকে জুজুবুরির ভয় দেখে। আমি ভাই কোনো সময় ইসলামী শক্তিকে ভয় পাই না, কারণ আমি জানি এই ইসলামী শক্তি যারাই থাকবে তারা তাদের বিবেকের সাথে প্রতারণা করবে না, তারা মানুষের অধিকারের সাথে প্রতারণা করবে না, তারা মানুষের যে চাওয়া পাওয়া তাদের সঙ্গে প্রতারণা করবে না। কারণ তারা 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইলে আল্লাহর কথা চিন্তা করে এবং আল্লাহর সামনে তখন চিন্তা করে যে আমি কি জবাব দেবো তার কাছে।
আমি মনে করি প্রত্যেকটা দেশের রাজনীতিবিদ যারাই আছেন, ইসলামী হয়তো হবে না ভাই, রাজনীতিবিদ হিসেবেও আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়া করে জিজ্ঞেস করেন, আমি আজকে রাজনীতিবিদ হিসেবে আমি এই দেশের 46 লক্ষ তরুণ প্রজন্মের জন্য আমি কি করলাম? উত্তর যদি না হয়, উত্তর যদি না পান, তার মানে আজকে আপনি বেইমানি করেছেন এই 46 লক্ষ লোকের সাথে। আপনি তা এই প্রজন্মের সাথে বেইমানি করেছেন। আমি 100% শিওর আজকে যারা এই সমস্ত সংস্কারে ব্যস্ত, তারা কিন্তু ভাই আপনার স্বার্থ দেখার মধ্যে নাই, তারা তাদের নিজস্ব স্বার্থ দেখছে। আপনারা দাবি তোলেন যে আপনার স্বার্থ যে দেখে আমি তাকে চাই সেখানে, ওই প্রতিনিধি সে তাকে চাই যে আমার স্বার্থ দেখে। আমি এক রাজনীতিবিদকে সেদিন বলেছিলাম, ভাই বলছে ইলেকশন হইলে নাকি সব ঠিক হয়ে যাবে। তো আমি বললাম যে ইলেকশন তো 17 বছর হয়েছে, এর আগে সব পুলিশ ছিল, এটা ব্যাপার ছিল পুলিশ নাকি আইন শৃঙ্খলা রক্ষা করছে না। আমি বলি পুলিশকে আপনি আপনার পুলিশ বানায়েন না, পুলিশকে আপনার জনগণের পুলিশ বানান। তা আমি বললাম ভাই আমি তো রাজনীতি করি না, ওই টক শোতে। আমি এই দেশের 40 থেকে 45% মানুষ রাজনীতি করে না, তো তাদের পুলিশ কই? এই নির্বাচন হলে যে দল নির্বাচিত হয়ে আসবে, পুলিশ তো তাদের হবে। আমি বলবো যে আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যদি আমাদের লড়তে হয়, তাহলে একটাই মূল মন্ত্র, জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যকে মাথায় রাখেন এবং আপনি দেখবেন যে ভারত মাইল মাইল দূরে থাকবে আমাদের থেকে।